আগামী নির্বাচন নিয়ে নতুন দুশ্চিন্তায় আওয়ামী লীগ। আইনের অপপ্রয়োগে রাষ্ট্র বড় বিপদের মুখে রব। সিইসিকে নিয়ে ডাক্তার জাফরুল্লাহর ভবিষ্যৎবাণী সত্যি হলো। এবার দেখবেন বিস্তারিত সংবাদ। 2008 সালে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তারপর থেকে এখন পর্যন্ত টানা ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ। 2008 সালে নির্বাচন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এ দেশের মানুষ ভোট বিপ্লব করেছিল। ভোট বিপ্লবের 3/4 বেশি আসনে বিজয় হয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার। আওয়ামী লীগ একাই 2/3 বেশি আসনে জয়লাভ করে। এরপর আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে গেছে অর্থনৈতিকভাবে, পাশাপাশি রাজনীতির ক্ষেত্রে নানামুখী সংস্কার করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে সংবিধান থেকে বাতিল করে 72-এর সংবিধানে দেশ ফিরে যায় 2-1টি অনুচ্ছেদ বাদ রেখেই। এরপর 2014 সালে নির্বাচন হয় দলীয় সরকারের অধীনে। বিএনপি ওই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল, কিন্তু বিএনপির বর্জন সত্ত্বেও শেষ পর্যন্ত দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে নির্বাচন কমিশনের প্রধান ছিলেন সাবেক সচিব কাজী রকিবউদ্দিন। সেই নির্বাচনে 151টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন প্রার্থীরা। বাংলাদেশের ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা। তারপর অন্যান্য আসনগুলোও ছিল প্রতিদ্বন্দ্বিতাহীন, কিন্তু বিএনপির নির্বাচন বর্জন করা এবং নির্বাচন প্রতিরোধে সহিংসতা করার কারণে জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। আর এই প্রতিক্রিয়ার অংশ হিসেবে আওয়ামী লীগ সরকারকে জনগণ সমর্থন জানায় এবং ভোট নিয়ে নানা ত্রুটি বিচ্যুতির পরও এই নির্বাচনকে বৈধতা দেয় জাতীয় এবং আন্তর্জাতিক মহল। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের পর আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় কাটায় প্রায় নির্বিঘ্নে। 2018 সালে দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় দলীয় সরকারের অধীনেই। এই নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 2টি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারান্তরীণ হয়। এ সময় দেয়ালে পিঠ ঠেকে যাওয়া বিএনপির সামনে আর কোনো বিকল্প ছিল না। তারা নির্বাচনে অংশগ্রহণ করে, কিন্তু এই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। বিভিন্ন অভিযোগে অভিযুক্ত এই নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন 2018 সালে নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হতো তবু আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হতো। কারণ বিএনপি ছিল নেতৃত্বহীন। একাধিক প্রার্থীকে মনোনয়ন দিয়ে বিএনপি নিজেরাই ভোটের মাঠে এলোমেলো হয়েছিল। তাছাড়া তাদের নেতাকর্মীদের মনোবল ছিল খুবই দুর্বল। এরকম পরিস্থিতিতে আর যাই হোক, নির্বাচন করে জয়ী হওয়ার মতো বাস্তব অবস্থা তাদের ছিল না। কিন্তু 2018 সালের ওই নির্বাচনে কিছু অতি উৎসাহী আমলা ও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রতিষ্ঠান নির্বাচন ব্যবস্থাকেই কলুষিত করেন, যেটি আওয়ামী লীগের কাছে কখনোই প্রত্যাশিত ছিল না। বিএনপি সহ বিভিন্ন মহল বলার চেষ্টা করছে যে 2018 সালে নির্বাচনে দিনের ভোট হয়নি, ভোট হয়েছে রাতে। যদিও আওয়ামী লীগ এই অভিযোগ খণ্ডন করে। দিনে ভোট হোক বা রাতে ভোট হোক, তার চেয়ে বড় কথা হলো 2018 সালের নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। এরপর আওয়ামী লীগের মধ্যে নির্বাচন ভাবনাটাই পাল্টে যায়। যে কোনো প্রকার নির্বাচনে জয়ী হওয়া, প্রতিপক্ষকে বসিয়ে দেওয়া, ভোটে প্রতিপক্ষকে মাঠে নামতে না দিয়ে নির্বাচনে জয়ী হওয়ার কিছু অশুভ প্রবণতা আওয়ামী লীগের কোনো প্রার্থীর মধ্যে ব্যাধির মতো সংক্রমিত হতে থাকে। আর এই অবস্থায় আওয়ামী লীগের কারো মধ্যে একটা ধারণা হয়ে যায় নির্বাচনে মনোনয়ন পেলেই হলো, আর কিছুই লাগবে না। কিন্তু গাইবান্ধার উপনির্বাচন আওয়ামী লীগের নির্বাচন ভাবনায় নতুন চিন্তার খোরাক জোগালো। আওয়ামী লীগ যাকে ইচ্ছা মনোনয়ন দেবে এবং নির্বাচনে গিয়ে তিনি যেন তেন প্রকারে বিজয়ী হয়ে আসবেন, সেদিন সম্ভবত শেষ হয়ে গেল। কারণ গাইবান্ধা উপনির্বাচনে নির্বাচন কমিশন যে অবস্থান নিয়েছে, পরবর্তী নির্বাচনগুলো সেই অবস্থানের পরিবর্তন হবে না বলেই মনে করেন অনেকে। আর এই কারণেই আওয়ামী লীগকে যোগ্য প্রার্থী দিতে হবে। সেই প্রার্থীকে জনগণের কাছে যে ভোট চাইতে হবে এবং অতীত ও কর্মকাণ্ডের চুলচেরা বিশ্লেষণ করতে হবে। নির্বাচন কমিশন যদি শেষ পর্যন্ত দেখে যে ভোট ঠিকমতো হচ্ছে না, তাহলে ফলাফল বাতিল করে দেবে। সেজন্যই প্রার্থী বাছাই আওয়ামী লীগের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আওয়ামী লীগের সামনে এখন, তা হলো সংশয়। আওয়ামী লীগ এতদিন বলে আসছিল যে যদি অন্য দল নির্বাচনে না আসে
আওয়ামী লীগের কিছু করার নেই। এটি রাজনৈতিক দলের যার যার সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু কাজী হাবিবুর আওয়ালের নেতৃত্বে নতুন কমিটি নির্বাচন নিয়ে যেভাবে এক অনিশ্চিত অবস্থানে চলে গেছে, তাতে আগামীতে অংশগ্রহণমূলক নির্বাচন না হলে তারা কি করবে তা নিয়ে এক ধরনের সংশয় রয়েই গেল। আনপ্রেডিক্টেবল এই নির্বাচন কমিশন আওয়ামী লীগের জন্য নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ালো বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। অন্যদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল সভাপতি আসম আব্দুর রব বলেছেন, রাষ্ট্রের ভিত্তি হলো আইন। আইন বাস্তবায়নের শর্ত পূরণ করাই সরকারের কর্তব্য। কিন্তু বর্তমানে আইনের অপপ্রয়োগ রাষ্ট্র চরম নৈরাজ্যের নিপতিত ও বড় বিপদের মুখে। যারা আক্রান্ত রক্তাক্ত তারাই আজ আসামি, আর যারা আক্রান্তকারী তারা বাদী। নিরস্ত্র আক্রান্ত ব্যক্তি কারাগারে, আর সশস্ত্র আক্রমণকারীরা দুর্দান্ত প্রতাপে জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছে। এটা আধুনিক সভ্য রাষ্ট্র ব্যবস্থায় কল্পনাও করা যায় না। এমন রাষ্ট্র টিকে থাকতে পারে না। রব বলেন, বিরোধী দলীয় সমাবেশে বিঘ্ন, বাধা, হামলা, পরিবহন বন্ধ, আর সরকারি দলের সমাবেশ নিরাপদ ও নির্বিঘ্ন। এটা কোনো রাষ্ট্রের চরিত্র হতে পারে না। এ ধরনের দ্বৈত নীতি অনুসরণ করা সংবিধান বা নৈতিকতার বিচারে অনুমোদনযোগ্য নয়। অধিকারের প্রশ্নে সব দল একই সমতলে অবস্থিত। তিনি বলেন, অবৈধ ক্ষমতা ধরে রাখতে সঠিক আইন প্রয়োগে সরকার অনাগ্রহী ও সর্বোপরি নিষ্ক্রিয়। অথচ আইনের অপপ্রয়োগে উৎসাহী হয়ে গুলি, হত্যাসহ বল প্রয়োগের মাধ্যমে সরকার অতিরিক্ত শক্তি প্রদর্শন করছে। মত প্রকাশের স্বাধীনতা বিশ্বজনীন ও চিরকালীন। আমাদের সংবিধানের 37 নম্বর অনুচ্ছেদ শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন অবস্থায় সমাবেশের স্বাধীনতা দেয়, আর সংবিধানের 39 নম্বর অনুচ্ছেদ চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা দেয়। এটা সরকারের মনোভাব বা করুণার ওপর নির্ভরশীল নয়, আর সংবিধান সরকারের ইচ্ছার অধীন হতে পারে না। রব বলেন, রাষ্ট্রের আইন থাকবে, অথচ সরকার ক্ষমতায় টিকে থাকার স্বার্থে সে আইনের অপপ্রয়োগ করবে। এটাই রাষ্ট্র ধ্বংসের কারণ হয়ে উঠবে। তিনি বলেন, মত প্রকাশ, ভোটাধিকারের স্বাধীনতা, বিরোধী মত ও পথকে ধ্বংস করার সর্বাত্মক প্রচেষ্টা থেকে সরকারকে সরে আসতে হবে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনার আড়ালে সব অপকর্ম বা দুঃশাসনকে ন্যায্যতা দেওয়ার অপরাজনীতি পরিহার করতে হবে।